হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আগের ভিডিওয় দেখিয়েছিলাম লেহেঙ্গা চোলি কাটিং, তো এই ভিডিওয় দেখাবো তারই স্টিচিংয়ের পর্ব। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে করছি এই কাজটা। প্রথমেই আমি মেন ফ্যাব্রিকের সঙ্গে অস্তরটা অ্যাটাচ করে নিই। তো সেটা আমার স্লিভসের ওপর ফার্স্ট করলে খুব সুবিধা হয়। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, তবে আমি যেটা শুরু করি স্লিভস দিয়েই স্টার্টিংটা করি। স্লিভসটা করা থাকলে আমার একটু সুবিধা হয়। আমি এখানে আরও একটা স্লিভস কমপ্লিট করে নেব। ওই মেন ফ্যাব্রিকের সঙ্গে অস্ত্রটা অ্যাটাচ করে নেব। তো এখানে বোঝাবার কিছু নেই বলে আমি এখানে একটু ফাস্ট করে দেখিয়ে দিলাম, কারণ এটা তো আমি অস্ত্র অ্যাটাচ করছি না। তো এখানে সময় নষ্ট না করে যখন সামনের শেপগুলো দেব তখন একটু ভালো করে বুঝিয়ে দেখাবো। তো এভাবেই আমি আমার স্লিভসটা এটাকেও কমপ্লিট করে নিলাম এবং বাড়তি কাপড়টুকু কেটে বাদ দিয়ে দিলাম। এবার সামনের যে শেপ দিয়েছিলাম সেগুলোতেও আমি অস্ত্র অ্যাটাচ করে নিচ্ছি। আমার কিন্তু দুটো পিসের জন্য অস্ত্রটা কাট করেছি, কারণ আমি তো পাফ লাগানো ব্লাউজ করব না। তো একটা মেন ফ্যাব্রিকের সঙ্গে অ্যাটাচ যাবে, আর একটাই আমি পাফ লাগিয়ে অ্যাটাচ করব। তো সেজন্য আমার দুটো করে টু পিস অস্ত্র কাটা হয়েছে। তো এভাবে আমি একটার সঙ্গে আগে অ্যাটাচ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো নেক্সট আরও একটা আমি অ্যাটাচ করব, আপনারা ঠিক দেখতে পাবেন। আপনারা শুধু আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আসলে আমি ঠিক আপনাদের বুঝিয়ে উঠতে পারছি কি জানি না। এবার আমি সামনের পোর্শনটা জয়েন্ট করা আপনাদেরকে দেখাবো কিভাবে। এটা একটু ভালো করে লক্ষ্য করবেন, কারণ এটা যখন অ্যাটাচ করা হয় অনেকের একটু কিন্তু ক্রিস পড়ে যায়, কিন্তু আমি এখানে কাঁচি দিয়ে কাট করে নিলাম। আপনারা খেয়াল করে দেখলেন কি, নিচের কাপড়টাতে একটু কাট করে নিলাম, তাহলে দেখবেন আপনার কাপড় বাড়তিও থাকবে না আর কোনো রকম ক্রিজও পড়বে না। এইটাকে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। আমি ওপরের পোর্শনটা কাটলাম কিন্তু নিচের পোর্শনটা না, ওপরের পোর্শনটা একটু বেশি টান লাগে। তো কেটে দিলে দেখবেন শেপটা এত সুন্দর পড়ে এবং ওপরের পার্টের সঙ্গে নিচের পার্ট হুবহুব পড়ে যায়, কোনো রকম সমস্যা হয় না। প্রিন্সেস কাট ব্লাউজের এই জায়গাটা কিন্তু খুব টাফ থাকে। দেখলেন আমি কিভাবে কাট দিচ্ছি। এবার আমি যে বললাম এক্সেস আর একটা পিস আমি অস্ত্র কাট করে রেখেছিলাম, সেইটা আমি কোনো রকম ফ্যাব্রিকের সঙ্গে জয়েন্ট না করে এমনি সিম্পলি অ্যাটাচ করে নিলাম, কারণ এখানে আমার পাফটা অ্যাড হবে এই কাপড়ের সঙ্গে, মানে অস্ত্রের সঙ্গে আমার পাফটা অ্যাড হবে। এবার মেন ফ্যাব্রিকের সঙ্গে এই অস্ত্রটা অ্যাটাচ করা হবে, ঠিক আছে? তো এবার ভালো করে লক্ষ্য করুন যে আমি পাফটা কিভাবে লাগাচ্ছি। পাফটা লাগানোটা যে যেরকম পারে লাগায়, কিন্তু আমি এভাবে লাগিয়ে বেশ উপকার পাই। কোনো কাস্টমার যদি কিছুদিন ইউজ করার পর বলে পাফটা একটু খুলে দাও, তো খোলাটা খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এটা লাগিয়ে কোনো রকম অসুবিধাও হয় না, দুটো পাফ একদম হুবাহুব ঠিক পড়তে থাকে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, আমার পাফ লাগানোটা একটু ডিফারেন্ট টাইপের আর খুব সুবিধাজনকও। দেখেন কত অল্প সময়ের মধ্যেই, যেখানে যে আমি প্লিট দিয়েছিলাম যে কাপড়টা ছিল শুধু তার উপরেই থাকে, বাইরে থেকে একটুও বোঝা যায় না। তো এভাবে এবার আমি মেন ফ্যাব্রিকের সঙ্গে এই অস্ত্রটা এবার আমি অ্যাটাচ করে নিচ্ছি। ব্যাস, আমার পাফও দেখা গেল না আর ফ্যাব্রিকটাও অ্যাটাচ হয়ে গেল। দেখছেন, প্রিন্সেস কাট ব্লাউজের প্রসেস জানা থাকলে কোনো ব্যাপারই নয় করা, কিন্তু অনেকে নার্ভাস হয়ে পড়ে ঠিক ঠিক ম্যাচিং হবে কি না, স্লিভস ঠিক মতো আসবে কি না, আর্মহোল ঠিক মতো আসবে কি না। অনেকের আর্মহোলের কাছে ঝোল পড়ে যায়, কিন্তু আমার তো কোনো রকম সমস্যাই হয় না। আসলে প্রসেস জানা থাকলে কোনো রকম এটা কোনো ব্যাপারই নয়। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন, দেখুন কোথাও কিছু একটু কাপড় বেশি কিচ্ছু হয়নি, একদম ঠিক হুবাহুব হয়েছে। ব্যাস, আমার সামনের পার্টটা তৈরি হয়ে গেল, বুঝতেই পারছেন কিভাবে। এবার আমি পেছনের পার্টটা তৈরি করে নেব। পেছনের পার্টটা আমি অস্ত্র অ্যাটাচ করে নিচ্ছি মেন ফ্যাব্রিকের সঙ্গে, বুঝতেই পারছেন।
ব্যাস আমরা 1 ইঞ্চের জন্য টেকিন দিয়ে নিলাম, নিচে থেকে 4.5 ইঞ্চ আর 1 ইঞ্চের মতো টেকিনটা পড়লো। এবার আমি আরও একটা পার্ট তৈরি করে নিচ্ছি। আমার ভিডিওটা কীরকম লাগে আপনারা একটু জানাবেন কমেন্টে প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও দেওয়াগুলো ঠিকঠাক হচ্ছে কি না, আমি ঠিকমতো বোঝাতে পারছি কি না। আপনাদের কমেন্টের ওপরই নির্ভর করে আমার সেকেন্ড ভিডিওটা আসবে কীরকম। তো আপনারা একটু জানালে আমার খুব উপকার হয়। প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে। ব্যাস আমার পিছনের পার্টটা আরেকটা অ্যাটাচ করা হয়ে গেল, টেকিং দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি সামনে পার্টের সঙ্গে জয়েন্ট করব। কিভাবে করছি দেখেন, আমি কিন্তু দুটো পার্টই সামনাসামনি রেখেছি, কারণ আমার আমার পুটটা যাতে ওভারলকের মতো লাগে। একবার সামনে দিয়ে দিলাম, একবার উল্টো করে দিলাম, ব্যাস আমার ওভারলকের কাজটা হয়ে গেল কমপ্লিট। আপনারা খেয়াল করে দেখলেন কি আমি কিভাবে দিলাম? ব্যাস উল্টো করে আরেকটা স্টিচ দিয়ে দিলাম। আর প্রত্যেকটা স্টিচ ডাবল দিলে খুব খুব ভালো হয়। প্রত্যেকটা স্টিচ ডাবল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব টেকসই ও মজবুত হবে। ব্যাস এবার আমি হুকাই পট্টি তৈরি করব। এটা আমি আইপট্টি তৈরি করে নিলাম। ভালো করে দেখুন কিভাবে করছি, উল্টো দিক থেকে করে সোজা দিকে কিন্তু চাপ সেলাইটা দিচ্ছি। এই টপ স্টিচটা দিয়ে দেবেন, খুব সুন্দর হবে। ব্যাস আমার আইপট্টি কমপ্লিট। এবার আমি হুক পট্টি করে নেব। লেফট সাইডে হবে আইপট্টি আর রাইট সাইডে হবে হুক পট্টি। যদি ব্যাক ওপেন হয়, ব্লাউজের যদি ব্যাক ওপেন হয়, তো লেফট সাইড হবে আইপট্টি আর রাইট সাইড হবে হুক পট্টি। ব্যাস এটা আমাকে হাতে তুরপাই সেলাই দিতে হবে, যেটাকে আমরা বলি হেম স্টিচ। ব্যাস এবার আমি কোমর পটির জন্য একটা সোজা কাপড় স্টিচ দিয়ে নিচ্ছি। এটা আমি কোমর পটির জন্য ব্যবহার করব। এটা কিন্তু সোজা কাপড় হবে। আপনারা ভালো করে লক্ষ্য করুন কিভাবে কোমর পটিটা অ্যাটাচ করছি। সোজা বসিয়ে আর কোমরের কাছে একটুখানি কাপড় একটু নিয়ে নেবেন। এবার আমি পিঠে দড়ি বাঁধা হবে, তার জন্য দড়িটা একটু চিকন করে বানিয়ে নেব। আপনারা দেখেন কি সহজ পদ্ধতিতে করছি। একদম সরু করে পাশ থেকে এক চাপ বরাবর একটু স্টিচ দিয়ে নেবেন। ভালো করে লক্ষ্য করুন কিভাবে করছি। ব্যাস দড়ি বানানো কোনো ব্যাপারই নয়। কত সহজ সরল পদ্ধতিতে আমি করছি আপনারা দেখেন। এটা বানাতে আমার বেশিক্ষণ সময় লাগে না, একদম চটজলদি হয়ে যায়। ব্যাস আমি এই রিংয়ের সাহায্যে দড়িটাকে দেখলেন কত সহজ পদ্ধতিতে হয়ে গেল তাড়াতাড়ি। এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। এটা পিঠে দড়ি বাঁধা হবে, কাস্টমার চেয়েছেন তো ওকে সেরকমই করে দিতে হবে। ব্যাস এবার আমি ব্যাক সাইডে দড়িটা অ্যাটাচ করে নেব। এটা গলার পট্টি দেবার সময়ও অনেকে দিতে পারেন, কিন্তু সমস্যা এই আমি দিতে দিতে ভুলেই যাই দড়িটা অ্যাটাচ করতে হবে, সেজন্য আমি ব্লাউজে আগেই লাগিয়ে নিই। এটা আমার সঙ্গে কয়েকবার ভুলটা হয়েছে, সেজন্য আমি আগে দড়িটা লাগিয়ে নিয়ে তারপর গলার পট্টি দেওয়া আরম্ভ করি। এতে আর আমার ভুল হয় না। আপনারাও চাইলে এই প্রসেসে করতে পারেন। আসলে কিছু কিছু প্রসেস আছে জানা থাকলে
ব্লাউজে আর স্টিচ খুলতে লাগে না, এক মতো স্টিচ হয়ে যায়। আর কিছু কিছু প্রসেস আছে, সেটা অ্যাপ্লাই করলে ভুল হয়ে যায়, স্টিচ খুলতে হয়, এটা ভারী সমস্যায় দেখা দেয়। সেজন্য আমি খুব সহজ সরল পদ্ধতিতে এই ব্লাউজ স্টিচটা দেখাচ্ছি। আপনারা এই পদ্ধতিটা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। এবং যেরকম আমি বলেছি সেই মতো করে দেখবেন, কোনো রকম অসুবিধা হবে না, কোথাও ক্রিজ পড়বে না, কোথাও ঝোল পড়বে না, কোথাও আর্মহোল বেশি মনে হবে না। জাস্ট মাপ, প্রত্যেকের বডি মেজারমেন্ট কিন্তু আলাদা থাকে, কোনো একটা মাপের ওপর নির্ভর করে সবকটা ব্লাউজ কাটিং হয় না। এবার যার যেমন আর্মহোল সে সেরকম প্রসেসে ব্লাউজ কাটতে হবে, শোল্ডার নিতে হবে, ওয়েস্ট মাপ নিতে হবে, চেস্ট মাপ নিতে হবে, এই সব ব্যাপারগুলো থাকে। প্রতিটা ব্লাউজ কিন্তু একই নিয়মে কাটা হয় না, যার যেমন মাপ হবে সে মাপ অনুযায়ী করলেই ব্যাস ফিটিং একদম গা মতো, কোনো রকম অসুবিধা হবে না। জাস্ট শিখতে হবে যে ফিটিংসটা আনবেন কিভাবে এবং কোথায় কিভাবে মাপটা নেওয়া হবে, ব্যাস এতটুকুই শুধু জানার ব্যাপার। আর এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, আপনারা জাস্ট ট্রাই করুন আর সুন্দর সুন্দর ব্লাউজ বানাতে থাকুন, এই তো কথা। এবার আমি ফিটিংসটা কিভাবে করব দেখিয়ে দেব ভালো। কাটিংয়ের সময় যখন ফিটিংসের মাপ নিয়েছিলেন, স্টিচিংয়ের সময় কিন্তু আবারও একবার মাপটা ভেরিফাই করে নেবেন যে পারফেক্ট ঠিকঠাক পড়ছে কি না। যেমন ওয়েস্টের মাপ, চেস্টের মাপ আর স্লিভসের মাপ, এই তিনটে মাপ হচ্ছে মাস্ট। এবার দেখেন আমি স্লিভসটা অ্যাটাচ করা দেখাবো। স্লিভস অ্যাটাচও কিন্তু একটা বিশাল ব্যাপার। ব্লাউজের স্লিভসটা ঠিক মতো অ্যাটাচ না হলে ফিনিশিং ঠিক মতো আসে না। আমি কিভাবে করছি আপনারা শুধু আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন। এখন আর বেশি বকবক করব না। দেখুন আমি কিন্তু তালপাটটা কেটে নেব। আগে স্লিভসের ফিটিংসের মাপটা নিয়ে নিলাম, এবার আমি তালপাটটাও কেটে নেব। আমি কিন্তু তালপাটটা অ্যাটাচ করার সময় কাটি, কারণ এটাও একটা টিপস। অনেক ক্ষেত্রে হয়েছে আমি একদিকের স্লিভসের তালপাট কাটা হয়ে গেছে, অন্য হাতে অ্যাটাচ করে দিয়েছি। সেটা নিয়ে আমার প্রথম দিকে খুব ভোগান্তি হতো। তো এখন থেকে আমি ডিসিশান নিয়েছি যখন অ্যাটাচ তখন কাটবো। যখন অ্যাটাচ করি স্লিভস তখন কেটে নিয়েই আমি অ্যাটাচটা করে দিই। এতে দেখি আমাকে আর খুলতে হয় না বারবার। তো আপনারাও এটা করে দেখতে পারেন। এবার আমি ভালো করে দেখেন ব্লাউজটা উল্টো করে নিয়ে স্লিভসটা সোজা রেখে ভেতর দিয়ে ঢুকিয়ে নিলাম। ঠিক আমি দেখাতে পারছি না, এবার দেখুন। এবার মাঝখান বরাবর, মাঝখানটা মাঝখানে রেখে কিন্তু স্লিভসটা অ্যাটাচ করা আরম্ভ হবে। ঠিক স্লিভসের মাঝখান আর আর্মহোলের মাঝখানটা, মানে চেস্টের কাছে মাঝখান পয়েন্টটা, দুটো পয়েন্ট মাঝখানে রেখে স্লিভসটা অ্যাটাচ করা হবে। আর কোনো রকম টান, কোনো রকম কিচ্ছু দেয়া চলবে না। জাস্ট ফ্যাব্রিকের সঙ্গে ফ্যাব্রিক মিলিয়ে অ্যাটাচ করতে হবে। কোনো রকম কিছু টান চাপ একদমই নয়, তাহলে স্লিভস খুব খিঁচে থাকবে এবং কমফোর্টেবল হবে না পরা, খুব আনকমফোর্টেবল হবে। স্লিভসটা কিন্তু বিশাল ব্যাপার থাকে, স্লিভস যদি ঠিকঠাক ম্যাচ না হয় তো শোল্ডার থেকে ব্লাউজ ঝুলে পড়ে। তো স্লিভসটা অ্যাটাচ করার সময় এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবেন। আমার একটা হাতের কমপ্লিট হয়ে গেছে, নেক্সট স্লিভসটাও আমি ঠিক এভাবেই কমপ্লিট করে নেব। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি ঠিক মতো দেখাতে পারছি কি না। তো এরকম নিয়মে করে দেখুন না, ঠিক পারবেন, অসুবিধে কিচ্ছু নাই। একবার সাহস করে করুন। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। দরকার পড়ে আমি আবারও ভিডিও নিয়ে আসবো। ব্যাস আমার ব্লাউজ কমপ্লিট। দেখলেন তো কীরকম পড়েছে ব্লাউজটা।